चीफ इलेक्शन कमिश्नर के मैसेजेस मेरे पास आ रहे हैं। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সত্যি রাহুল গান্ধীকে গোপনে মেসেজ করেন, এরকম কথা রাহুল গান্ধী হঠাৎ করে কেন সর্বসমক্ষে বলে বসলেন? এই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে এই মুহূর্তে সিস্টেম, অর্থাৎ মোদি গভর্নমেন্টের যে সিস্টেম তৈরি করা হয়েছে সেটা এই মুহূর্তে কোথাও গিয়ে ভেঙে গিয়েছে ভেতর থেকে এবং সম্পূর্ণভাবে খবর লিক হচ্ছে। রাহুল গান্ধী একটি কার্যক্রমে যে কথাটা বলেছেন সেই সমস্ত কথা একদিকে, কিন্তু অন্য আরেকটা কথা একদিকে। যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এত অভিযোগ, সেই ইলেকশন কমিশনার রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা তাকে টেক্সট করেন, তাকে মেসেজ করেন। রাহুল গান্ধী বলছেন এই কথা এবং তার সঙ্গে তিনি বলছেন মোদী সরকার আগামী 1 বছরের মধ্যে ভেঙে যেতে চলেছে, এটার কোনো অন্যথা হওয়ার জায়গা নেই। তার কারণ এই মুহূর্তে সম্পূর্ণ সিস্টেমটা ভেতর থেকে একদম কাঁপছে। এইভাবে তিনি হাত দিয়ে দেখিয়েছেন যে ভেতর থেকে সিস্টেম কাঁপছে। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের যারা টপ লেভেল অফিসিয়ালস, তারা জানেন যে এই সরকার পড়তে চলেছে এবং তাই জন্য তারা সমস্ত ইনফরমেশন বিরোধীদেরকে দিয়ে কোথাও গিয়ে নিজেদের জায়গাটা প্রশস্ত করতে চাইছেন। রাহুল গান্ধীর বক্তব্য তেমনই কিন্তু, এবং তিনি বলছেন আমার কাছে এই মুহূর্তে সবার খবর আসে। নরেন্দ্র মোদী কি ভাবছেন, অমিত শাহ কি ভাবছেন, অমিত শাহের ছেলে কি করছেন, অজিত ডোভাল কি করছেন, সেই সমস্ত খবর আমার কাছে আসে টপ অফিসিয়ালসদের থেকে। তার মধ্যে কাদের কথা বলছেন তিনি? জুডিশিয়ারি, হেড অফ দ্য জুডিশিয়ারি, হেড অফ দ্য ইন্টেলিজেন্স এবং ইলেকশন কমিশনার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানটাই কথা বলেছেন এবং তিনি বলছেন যে আগামী 1 বছরের মধ্যে, কয়েক মাসের মধ্যে প্রাথমিকভাবে আর্থিকভাবে একটা সুনামি আসবে এবং 1 বছরের মধ্যে মোদী সরকারের পতন হবে। কোন জাদু বলে এই কথা বলছেন রাহুল গান্ধী, নাকি তার কাছে সঠিক কোন তথ্য প্রমাণ রয়েছে? কিসের ভিত্তিতে বলছেন রাহুল গান্ধীর প্রত্যেকটা কথাকে আমরা ডিকোড করব। আগে আপনারা শুনুন রাহুল গান্ধীর মুখ থেকে তার নিজের বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। এই বক্তব্য এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। দেশের বিরোধী দলনেতা তিনি, সংসদে তিনি প্রতিনিয়ত বিরোধিতা করেন যে ইলেকশন কমিশনের, সেই ইলেকশন কমিশনার নাকি রাহুল গান্ধীকে মেসেজ করেন। आर्थिक सुनामी आ रही है, भयंकर आर्थिक सुनामी अब आ रही है। उसका कारण है कि हिंदुस्तान का जो प्रोटेक्शन का सिस्टम था, जो इंटरनेशनल इकोनॉमी से एक प्रकार से शॉक अब्जॉर्बर था, उसको बीजेपी ने हटा दिया है। तो एक तरफ से भयंकर आर्थिक सुनामी आ रही है, प्राइसेस बढ़ रही हैं, और ये अभी शुरुआत देखी है आपने। ऐसी इकोनॉमिक क्राइसिस आएगी हिंदुस्तान में जो आपने अपने लाइफ में नहीं देखी होगी। ये हो रहा है, इसको अब कोई रोक नहीं सकता है। दूसरी तरफ क्या हो रहा है, हिंदुस्तान के अंदर, सिस्टम के अंदर इंस्टीट्यूशनल रिवोल्ट हो रहा है। तो आप सोचती हैं कि इलेक्शन कमीशन फुली कंट्रोल्ड है, वो 3 साल पहले फुली कंट्रोल्ड है। चीफ इलेक्शन कमिश्नर के मैसेजेस मेरे पास आ रहे हैं, हेड ऑफ इंटेलिजेंस सिस्टम, सीनियर जुडिशरी, सारों के सारे रिवोल्ट कर रहे हैं, इंफॉर्मेशन दे रहे हैं हमें। तो जो कंट्रोल का सिस्टम था एक तरफ से, वो कोलैप्स कर रहा है अंदर से, क्योंकि लोगों को दिख रहा है कि जनता का प्रेशर अब ऐसा भयंकर आएगा, अगर हम इस रास्ते पे चलते गए तो हमारे लिए रिस्क हो जाएगा। आप क्या सोचते हो, अगर जनता को मालूम है कि इलेक्शन सिस्टम रिग्ड है और जनता की मतलब इकोनॉमिक प्रेशर, गरीबी, दर्द के कारण जनता में गुस्सा आ गया, आप क्या सोचते हो कि इलेक्शन कमिश्नर को डर नहीं लगेगा कल क्या होने वाला है? तो अब क्या हो रहा है, सिस्टम अंदर से ऐसे हिल रहा है पूरा। और मैं आपको ये बता दूं कि मेरे पास इंफॉर्मेशन आ रही है, सिस्टम मुझे इंफॉर्मेशन दे रहा है, मोदी जी के बारे में, शाह जी के बारे में, उनके बेटों के बारे में, मिनिस्टर्स के बारे में, अजीत डोवल के बारे में पूरा इंफॉर्मेशन है। धड़ाधड़ 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 हमारे सिस्टम से आ रहा है। अब ये हो सकता है कि जनता के प्रेशर को ये सप्रेस करने की कोशिश करें, इमरजेंसी जैसी चीज कर दें, हो सकता है। बट अब हम दूसरी स्टेज में जा रहे हैं। पहले हम फुल कंट्रोल स्टेज में थे, अब ये आउट ऑफ कंट्रोल जा रहा है इनके। मैं मोदी जी के पास जाता हूं, जब मीटिंग में जाता हूं, मैं आपको बताऊं, मेरे पास मोदी जी के पर इतना इंफॉर्मेशन है, मोदी जी जानते हैं, मैं भी जानता हूं। जब मैं उनसे मिलता हूं, भैया हाथ में हाथ लगाना जरा, हिलना पड़ता है, क्योंकि वो जानते हैं कि जिस सिस्टम को मैंने कंट्रोल किया था वो सिस्टम कोलैप्स कर रहा है और पूरा इंफॉर्मेशन इसको दे रहा है। तो ये डायनामिक चल रही है। और आप देखना, मेरे अंदाजे से, मेरा असेसमेंट है, 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। তিনি এই মুহূর্তে যে কথাটা বলছেন খুব স্পষ্ট কথা, খুব স্পষ্ট ইঙ্গিত। তার সামগ্রিক বক্তব্যের যে সারমর্মটা সেটা হচ্ছে যে একটা আর্থিক সংকট আসতে চলেছে এবং এই আর্থিক সংকটটা
কেউ এড়িয়ে যেতে পারবে না। এই আর্থিক সংকটের কথা আজ নয়, রাহুল গান্ধী গত কয়েক মাস ধরে বলে যাচ্ছেন, এটা সত্যি কথাটা। কিন্তু এই মুহূর্তে একদম রাহুল গান্ধী যে সম্ভাবনাটার কথা বলছেন, তিনি খুব গুরুত্বপূর্ণ বিষয়টাকে তুলে ধরেছেন। তিনি বলছেন যে আর্থিক সংকট এমন জায়গায় পৌঁছাবে, সাধারণ মানুষ, দেশের জনতা যারা সরকারকে ঠিক করে, তারা এই মুহূর্তে এত দূর পর্যন্ত আর্থিক সংকটের মুখোমুখি পড়বে যেটা কোনোদিন পড়েনি। এবং অন্যদিকে তারা জানে যে যে সরকার দেশে চলছে সেই সরকার রিগিং এর মাধ্যমে চুজ হওয়া সরকার, একদম বলছেন রিগড সরকার। এবং ইলেকশন কমিশন যে ভোট রিগ করছে সেটা এই মুহূর্তে কিন্তু দেশের জনতা জানে, তাই তাদের কাছ থেকে একটা রিভল্টের ভয় থাকছে সরকারের। এবং সরকার তাই জন্য এই মুহূর্তে সেটাকে আরো চাপিয়ে রাখার জন্য, জনতার যে একদম রাগ, জনতার যে একদম একটা এক্সপ্রেশন, সেটাকে চাপিয়ে রাখার জন্য, সাপ্রেস করার জন্য তারা কি করতে পারে, সরকারের পক্ষ থেকে এমার্জেন্সি ঘোষণা করা হতে পারে। রাহুল গান্ধীর এই বক্তব্য, এবং তার পরবর্তীতে রাহুল গান্ধী বলছেন যে আপনারা একদম সরাসরি শুনে রাখুন যে এই একটা বছরের মধ্যে মোদী সরকার সম্পূর্ণ কোলাপস করে যাবে, এবং কোলাপস করবে তার সমস্ত ধরনের ইঙ্গিত উঠে আসছে। রাহুল গান্ধী বলছেন যে মানুষ জানে ভোট রিগড হচ্ছে, রিগড বলতে রিগিং করা হচ্ছে ভোটের ক্ষেত্রে। তারপর তিনি বলছেন তার মধ্যে মূল্য বৃদ্ধি হলে মানুষের ওপর প্রবল চাপ পড়বে, তারা তখন সরকার বদলানোর চেষ্টা করবে, এবং সম্পূর্ণভাবে এই জনতাকে যে প্রেশার, জনতার উপর যে প্রেশার, সেটাকে আবার মোদী সরকার দাবিয়ে রাখার চেষ্টা করবে, সাপ্রেস করার চেষ্টা করবে, এবং সেই জন্য এমার্জেন্সি পর্যন্ত ঘোষণা হতে পারে। তার পরবর্তীতে তিনি বলছেন তার কারণটা কি, তার কারণটা হচ্ছে ভারতবর্ষের যে শক অ্যাবজর্বার ছিল, এই ভারতবর্ষের শক অ্যাবজর্বারটা কি, ভারতবর্ষের কৃষি ব্যবস্থা। ভারতবর্ষের মূল সম্পদ হচ্ছে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা, এবং কৃষিজ ফসল রপ্তানি করেই কিন্তু ভারতবর্ষ এত বছর ধরে বিভিন্ন ইকোনমিক ক্রাইসিস কাটিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিলটা হয়েছে, তার বিনিময়ে ভারতবর্ষ তাদের কৃষিজ মার্কেটটা খুলে দিয়েছে। এখন বেগুন আমাদের ভারতবর্ষে তৈরি হয়, আমাদের আলু তৈরি হয়, কিন্তু সেইগুলো কোথাও গিয়ে একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, তারা সস্তা মূল্যে যদি বিক্রি করে, তাহলে আমাদের ভারতবর্ষের যে বেগুন বা আলু বা টমেটো, সেগুলো তো কোথাও গিয়ে একদম নষ্ট হবে। এবং সেখানে যে প্রভাবটা পড়বে, একটা যে কোনো ট্রেড ডিল যদি তৈরি হয়, তার প্রভাবটা এসে পড়তে সময় লাগে অন্তত কয়েক মাস, এবং কয়েক মাস অলরেডি হয়ে গিয়েছে ট্রেড ডিলের পর। আরো কয়েক মাস হওয়ার পর এই যে মানুষ বুঝতে পারবেন যে ট্রেড ডিলের মাধ্যমে আসলে কি হয়েছে, তখন কিন্তু মানুষ রিভোল্ট করবেন, এবং রিভোল্ট করার মাধ্যমে, প্রোটেস্ট করার মাধ্যমে তারা যখনই মুখ খুলতে যাবেন, তখন তাদের ওপর সাপ্রেশন নেমে আসবে সরকারের পক্ষ থেকে। তখন তাদেরকে আটকে রাখার জন্য, বন্ধ করার জন্য, তাদের কথা বলতে না দেওয়ার জন্য সম্পূর্ণভাবে সরকার এমার্জেন্সি ঘোষণা করবে। এবং রাহুল গান্ধীর যে কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা, ইকোনমিক ক্রাইসিস কাটানোর মতন একটাই ব্যবস্থা ভারতবর্ষের ছিল, সেটা তাদের কৃষিজ সম্পদ, কৃষি ভারতবর্ষের ভিত্তি ছিল, সেটা কোথাও গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। রাহুল গান্ধী বলছেন আগামী এক বছরের মধ্যে দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে ইস্তফা দেবেন, দিতে বাধ্য হবেন। और आप देखना, मेरे अंदाजे से, मेरा असेसमेंट है, 1 साल के अंदर मोदी जी प्राइम मिनिस्टर नहीं होंगे। পরবর্তীতে রাহুল গান্ধী সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, তিনি বলেছেন জ্ঞানেশ কুমার তাকে মেসেজ করেন, চিফ ইলেকশন কমিশনার। তিনি বলেছেন নাম নেননি, কিন্তু চিফ ইলেকশন কমিশনার বলতে বর্তমানে জ্ঞানেশ কুমার, তাই অবশ্যই জ্ঞানেশ কুমারের দিকে ইঙ্গিত করেছেন রাহুল গান্ধী, ধরে নেওয়া যায়। তো তিনি নাকি রাহুল গান্ধীকে মেসেজ করেন। মেসেজ করে কি বলেন, ভোট সংক্রান্ত কোনো কিছু তো নিশ্চয়ই বলেন না, কিন্তু রাহুল গান্ধী বলছেন এই যে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার, তিনি এখন আর কন্ট্রোল নেই, নরেন্দ্র মোদীজিও সেটা বুঝতে পারছেন। এবং আপনারা জানুন যে ইউপিএ সরকারের যখন পতন হয়েছিল 2012 থেকে 2014 পর্যন্ত, ঠিক একই ধরনের অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। ভেতর থেকে, সরকারের ভেতর থেকে সম্পূর্ণ সমস্ত খবর বেরিয়ে আসতে শুরু করেছিল। এবং অবশ্যই এই যে টপ অফিসিয়ালসরা, যারা একদম সরকারটাকে মূলত চালান, মন্ত্রীরা তো চালান না সরকার, কিন্তু যারা টপ অফিসিয়ালস তারা চালান, তো তারা কিন্তু বুঝতে পারেন যে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে। এবং রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী সেই ক্ষেত্রে সিনিয়র জুডিশিয়ারির যারা আধিকারিক রয়েছেন, অজিত ডোভাল, তার সম্বন্ধে
অমিত শাহের সম্বন্ধে, তার ছেলের সম্বন্ধে সবাই ইনফরমেশন দিচ্ছেন রাহুল গান্ধীকে, এবং সেই ইনফরমেশন এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটার মাধ্যমেই রাহুল গান্ধী এতটা কনফিডেন্ট হয়ে বলছেন যে সরকার 1 বছরের মধ্যে পড়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখুন, সিবিএসই এই যে সমস্যাটা হলো, যে অন স্ক্রিন মার্কিং এই যে সিস্টেমটা, ওএসএম সিস্টেমটা, সেটা তো সিবিএসই বোর্ডের মধ্যে আধিকারিকদের মধ্যেই আলোচনা হয়েছিল যে এই ব্যবস্থাটাকে এক্ষুনি লাগু করবেন না, এটাকে আরো সময় নিয়ে 1 বছর পরে লাগু করুন। কিন্তু সেই যে খবরটা, সেটা পেপারে ছেপে গেল কি করে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই খবরটা ছাপলো কি করে? তার মানে কেউ না কেউ ভেতর থেকেই খবর দিচ্ছেন জার্নালিস্টদের। এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এটা কোথা থেকে হচ্ছে? এটা তো কোনো না কোনো সূত্র মারফতই হচ্ছে, এবং সরকার যদি খুব স্থিতাবস্থায় থাকে, খুব কন্ট্রোল থাকে, তাহলে এই ধরনের খবর তো লিক হওয়ার কথা নয় বাইরে। তাহলে লিক হলো কি করে জার্নালিস্টদের কাছে? ঠিক 2014 সালের আগে কিন্তু একই ধরনের একটা ছবি ধরা পড়েছিল। তবে আমাদের দেশে অবশ্যই ভোট ছাড়া সম্পূর্ণ কোনো সরকার পড়ে গিয়েছে, সেটা খুব দেখা যায়নি, অন্তত এই 2000 সালের পর থেকে যতগুলো কেন্দ্রীয় সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রে অন্তত দেখা যায়নি। তার আগে কিছু ছোট ছোট সরকার তৈরি হয়েছিল, কয়েক মাসের জন্য, কয়েক দিনের জন্য এরকম তৈরি হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার এইভাবে 2000 সালের পর থেকে অন্তত স্থিতাবস্থাতেই ছিল। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর যা বক্তব্য, তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বড়সড় একটা ইঙ্গিত দিচ্ছে, এবং ইকোনমিক ক্রাইসিস বারংবার যেটার উপর ফোকাস করছেন রাহুল গান্ধী, সেটাকে সামাল দেওয়ার মতন মোদী সরকারের ক্ষমতা নেই, সেই দিকেই কিন্তু নির্দেশ করছেন তিনি। তাই জন্য তিনি কি বলছেন যে একদম সরাসরি এমার্জেন্সি লাগু করে দিতে পারে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেককে চাপা দেওয়ার জন্য, যারা প্রশ্ন করছে সরকারকে, যারা প্রশ্ন তুলছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে, আপনারা দেখতে পেয়েছেন যে ককরোচ জনতা পার্টির রিসেন্টলি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট সেটা বন্ধ হয়ে গেছে, সেটা এখন দিল্লি হাইকোর্টে গেছে, সেখান থেকে যদি পারমিশন নিয়ে আবার ছাড়ানো যায় তাহলে আবার তাদের পুনরুদ্ধার হবে পেজটা। কিন্তু তাছাড়া তাদেরকে সাপ্রেস করার চেষ্টা, এই ধরনের বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন সময় বন্ধ হয়ে যায়। 4 PM বলে একটা ইউটিউব চ্যানেল, সেটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলো হচ্ছে মূলত কিন্তু সাপ্রেস করার চেষ্টা। এই ধরনেরই একটা সাপ্রেশন সরকারের পক্ষ থেকে আসতে পারে, এমার্জেন্সি লাগু হতে পারে। রাহুল গান্ধীর এই বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ রাহুল গান্ধী এই মুহূর্তে মাত্র কয়েকটা স্টেটে কংগ্রেস সরকার চলছে, এবং সমস্ত জায়গাতেই ইন্ডিয়া অ্যালায়েন্সের যথেষ্ট হাল কিন্তু খারাপ। কিন্তু তারপরে দাঁড়িয়েও রাহুল গান্ধী যে কথাটা বলছেন, সেটা কি শুধুই হাওয়ায়? দেশের এলোপি তিনি এই মুহূর্তে, সেই জায়গাটা তো তার নিশ্চয়ই মনে আছে, এবং তিনি সম্পূর্ণ একদম মিথ্যে ভাষণ করবেন সেটা তো ভাবার কোনো কারণ নেই। এই মধ্যেই তিনি একটি কার্যক্রমে যখন কথাটা বলেছিলেন নরেন্দ্র মোদী 1 বছরের মধ্যে ইস্তফা দেবেন, তার সরকার পড়ে যাবে, এই কথাটা বলার পরে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপির মধ্যে থেকে অদ্ভুতভাবে একটা রীতিমতন তৎপরতা শুরু হয়ে গিয়েছিল যে না, সরকার সমস্ত দিক থেকে কন্ট্রোল রয়েছে, সরকারের কিচ্ছু হওয়ার জায়গায় নেই, রাহুল গান্ধী উল্টোপাল্টা বকছেন ইত্যাদি কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু সাধারণত বিজেপির কিন্তু এই ধরনের কথাগুলোকে ইগনোর করে যাওয়া উচিত। 12 বছর তাদের সরকার চলছে দেশ জুড়ে, তাদের ইগনোর করে যাওয়া উচিত। ম্যাক্সিমাম রাজ্যে তাদের ডবল ইঞ্জিন সরকার চলছে, তারা এই ধরনের কথায় কেন পাত্তা দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন? তাহলে কি সত্যি কোথাও না কোথাও ভেতরে কিছু না কিছু হচ্ছে? চিফ ইলেকশন কমিশনার রাহুল গান্ধীকে টেক্সট করছেন, এই কথা যখন রাহুল গান্ধী বলছেন, আমরা জানি না যে সম্পূর্ণ হাওয়ায় এই ধরনের কথা তিনি বলছেন কিনা, তবে রাহুল গান্ধীর সামগ্রিক রাজনৈতিক যা জীবন, 2004 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি এমপি, তার ভিত্তিতে দাঁড়িয়ে একজন দেশের এমপি এবং বর্তমানে বিরোধী দলনেতা গত 2 বছর ধরে, সেই জায়গায় তার কথা কি এতটাই গুরুত্বহীন ভাবে ফেলে দেওয়া যায়? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করে আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন।